নেল্লিকাম্পয়েল নামের ছোট্ট এক শান্তিতে ভরা গ্রাম, যেখানে দিনে কোলাহল আর রাতে নামে ঝিঝি পোকার কনসার্ট। হঠাৎ করে সেই গ্রামে কালো নজর পড়ে এক রাক্ষসের। রাত গভীর হলেই সে তার ঘোড়ার খুরের মতো পা, কঙ্কাল সদৃশ্য ভয়ঙ্কর মুখ আর ধারালো নখ নিয়ে বের হতেই গ্রামের কুকুরগুলো পর্যন্ত বলে, আজ আর পাহারা নয়, তাড়াতাড়ি পালা। এমনই এক ভয়ঙ্কর রাক্ষসকে ধরার দায়িত্ব গিয়ে পড়ে ভীতু শ্যামের কাঁধে, যে কিনা অন্ধকার দেখলেই টর্চ খোঁজে, আর তার জন্য রাত মানেই ভয়, আর ভয় মানে দে দৌড়। কিন্তু আসল টুইস্ট আসে তখনই যখন শ্যামের প্রিয়তমা তাকে রাতে দেখা করতে ডাকে। একদিকে প্রেম আর একদিকে অন্ধকার। মাথার ভেতর তখন একটাই কথা, যাব কি যাব না। আর ঠিক সেই রাতেই রাক্ষস গিয়ে হাজির হয় শ্যামের প্রিয়তমার সামনে। এখন প্রশ্ন হলো, শ্যাম কি প্রেমের জোরে ভয়কে হারিয়ে রাক্ষসকে ধরবে, নাকি ভয় পেয়ে এমন কাণ্ড ঘটাবে যে রাক্ষস নিজেই লজ্জায় পালাবে? এমনই ভরপুর সাসপেন্স, অকল্পনীয় কিছু টুইস্ট আর হাসিয়ে পেট ব্যথা করানোর মতো হরর কমেডি থ্রিলারে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব মালায়ালাম মুভি নেল্লিকাম্পয়েল নাইট রাইডার্স। এই সুজলা সুফলা গ্রামটা হলো গ্রামের সবচেয়ে সাহসী মানুষ শ্যামের। তবে সে সাহসী না ভীতু সেটা অবশ্য গল্পের শেষেই বোঝা যাবে। সাজানো গোছানো এই গ্রামের নাম হলো নেল্লিকাম্পয়েল। গ্রামটা তামিলনাড়ু বর্ডারের কাছে হওয়ায় এখানে বিভিন্ন জায়গা আর সংস্কৃতির মানুষ এসে ভিড় জমায়। এই কারণেই এই ছোট্ট গ্রাম বড় এক জনবহুল এলাকায় পরিণত হয়ে গেছে। আর এমন এক গ্রামে কুসংস্কার থাকবে না তা তো হয়ই না। এই গ্রামের মধ্যেও তেমনই কিছু কুসংস্কার আছে। গ্রামের বাস স্টপে আসতেই শ্যাম বাস থেকে নেমেই পিএসসি সেন্টারের দিকে তাকিয়ে বেশ খুশি হয়। কারণটা অবশ্য পরেই জানা যাবে। হাঁটতে হাঁটতে কিছু প্রতিবেশী পূজারী রাভিশান আর কুটাপ্পার সাথে দেখা হতেই কুটাপ্পা টিটকারি করে বলে, পড়ালেখা করে ফিরে এসেছে, এসব পড়ালেখা করে কি লাভ, সেই তো ক্ষেত খামারি করেই খেতে হবে। এই গ্রামের মানুষ এমনই, সবার থেকে একটু ভিন্ন। তবে এরা এমন জিনিস দেখে বা শোনে যেটা আসলে বাস্তবে নেই। এরা তো নিজের ছায়াকে পর্যন্ত ভয় পায়। সবার বিশ্বাস রাতে দেবী কুলি তার পাখা ছড়িয়ে রেখে এই গ্রামকে রক্ষা করে। দেবী কুলিকে সবাই বেশ ভয় পায়। যাই হোক, ছেলেকে এতদিন পর দেখে মা খুশিতে দৌড়ে এসে ছেলের মুখে আটা মাখিয়ে দৌড়ে তার জন্য খাবার রেডি করতে যায়। গ্রামের একমাত্র লাইব্রেরির বারান্দায় বসে রাজেশ আর কান্না নামের অল্প বয়সী দুজন দাবা খেলছে। তখনই শ্যাম বাইক নিয়ে সেখানে আসতেই কান্না শ্যামকে দেখে বলে, বাহ, একদম হিরোর মতো হয়ে গেছিস। শ্যাম শহর থেকে আনা তার স্পেশাল সিগারেট আর ড্রিঙ্কস এর বোতল দিলেই তিনজন খুশিতে এক পাহাড়ের চূড়ায় উঠতে থাকে, কারণ গ্রামের মাঝে এসব খাওয়া মানা। পাহাড়ে উঠে শ্যাম হাঁপিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আর কোনো জায়গা নেই নাকি, এত উপরে কেন আসতে হবে? রাজেশ হেসে বলে, এটাই তো সবচেয়ে নিরাপদ জায়গা, আর পাশেই শ্মশান, সবসময় কাউকে না কাউকে পোড়ানো হয়, তাই ভালোই আলো আসে। কান্না 3 গ্লাসে ভাগ করে তিনজনকে 3টা গ্লাস দেয়, আর একটা গ্লাস এমনি রেখে দেয়। রাজেশ বলে, এই জায়গাটায় একা ড্রিঙ্কস করলেও মনে হবে না যে তুই একা। শ্যাম এসব বিশ্বাসই করতে চায় না। কান্না বলে, সাইজার বন্ধু বিবলিস এই পাহাড় থেকেই তো পড়ে গিয়েছিল। রাভিশান বলেছে সে কুলিদেবীকে দেখে ভয়ে পা পিছলে পড়েছে, কিন্তু আমরা জানি সে মাতাল ছিল, তাই হয়তো পড়ে গেছে। তখন থেকে অবশ্য কেউ এখানে আর আসে না, তাই আমরা এটাকেই ড্রিঙ্কস করার জায়গা বানিয়ে নিয়েছি। আচ্ছা, তুই কি ধানিয়ার সাথে দেখা করেছিস? শ্যাম বলে, না, কালই সারপ্রাইজ দিব। রাজেশ বলে, শুনেছি সে সব ধরনের ডিটেকটিভ উপন্যাস পড়ে, বিয়েও করতে চায় পুষ্পরাজের মতো সাহসী ব্যক্তিকে। তোর এমন জায়গায় কোনো বেল নেই। বন্ধুদের এমন হাসি ঠাট্টা দেখে শ্যাম রেগে ড্রিঙ্কস এর বোতল নিয়ে দেয় হাঁটা। তবে সে যেতেই কোনো অদৃশ্য এক শক্তি সেই এক্সট্রা গ্লাসের ড্রিঙ্কস টুকু পান করে নেয়। তবে এটা অবশ্য কারোর নজরে পড়ে না। রাতে শ্যাম মায়ের সাথে টিভি দেখছে। হঠাৎই বিদ্যুৎ চলে গেলে শ্যাম বেশ ঘাবড়ে যায়। তখনই তাদের ইমার্জেন্সি চার্জার লাইট জ্বলে উঠতেই শ্যাম নিশ্চিন্তে বসে পড়ে। মা বলে, থিরাত সব শুরু হয়ে গেছে, কাল গিয়ে দেবী কুলিকে দেখে আসবি। শ্যাম এক কথায় মানা করে দেয়, কারণ তার এসব বিষয়ে কোনো আগ্রহই নেই। শ্যাম সকালে সেই পিএসসি সেন্টারের দিকে খুশি মনে তাকিয়েছিল। শ্যাম আসলে সকালে যে পিএসসি সেন্টারের দিকে খুশি মনে তাকিয়েছিল সেখানে তার ভালোবাসার প্রিয়তমা ধানিয়া পড়ে। ধানিয়া কয়েকদিন পরে পিএসসি এক্সাম দেবে। ক্লাসে বসে ধানিয়া নোবেলের ভাষায় তার বান্ধবীদের কাছে তার প্রেমিক শ্যামের সাহসিকতার বর্ণনা দিচ্ছে। সেসব
শুনে তার বান্ধবী দিব্যা জিজ্ঞেস করে তার যখন এতই সাহস তা পুলিশে জয়েন করছে না কেন। ধানিয়া বেশ ভাব নিয়ে বলে, র এজেন্টের নাম শুনেছ? শ্যাম সেখানে জয়েনের জন্য অপেক্ষা করছে। তখনই বাইরে থেকে চিৎকার শোনা যায়। দৌড়ে বাইরে আসতেই দেখে শ্যাম এসেছে। দুজনকে দেখতেই মনে খুশির লাড্ডু ফুটতে থাকে। এদিকে শ্যামের মা ঝগড়া শুরু করে দিয়েছে, কারণ সে চায় না শ্যাম এখানে পড়ুক। তার ছেলে কেন এখানে ভর্তি হতে চায় সেটা সে জানেও না। শ্যাম তখন ধানিয়ার সামনে ভাব দেখাতে মাকে কোনো রকমে চুপ করিয়ে বাসায় নিয়ে আসে। লাইব্রেরিতে শ্যাম বন্ধুদের সাথে ক্যারাম খেলার সময় ধানিয়াকে আসতে দেখতেই 32 পাটি দাঁত বের করে হাসতে থাকে। ধানিয়াকে নিয়ে লাইব্রেরির ভেতরে আসতেই ধানিয়া মন খারাপ করে বলে, তুমি কলও দাও না, আবার দেখাও করো না। আমার বান্ধবী বিদ্যা বলেছিল তুমি নাকি ম্যাঙ্গালোরে নতুন গার্লফ্রেন্ড পেয়ে গেছো। শ্যাম রেগে বলে, কতবার মানা করেছি ওই মিথ্যুকের সাথে মিশবে না, বলেই সাইডে গিয়ে দাঁড়ায়। ধানিয়া শ্যামের রাগ ভাঙিয়ে মনের দুইটা কথা বলতেই যাবে, তখনই রাজেশ ডেকে বলে তারা আর্মির রিটায়ার্ড অফিসার বাসুপ্পাকে দেখতে যাবে। শ্যাম ধানিয়াকে রেখেই তার বন্ধুদের সাথে চলে যায়। বাসুর বাসায় গ্রামের বেশ কয়েকজন ভিড় জমিয়েছে। সবাই কানাঘুষা করছে যে বাসু কাল রাতে কিছু একটা দেখে অনেক ভয় পেয়েছে। বাসু জানায়, গত রাতে আমি এমন কিছু দেখেছি যা আগে কখনো দেখিনি। সেটা কি রাক্ষস ছিল, ভূত ছিল নাকি আত্মা তা আমি জানি না। গত রাতে থিরার উৎসব ছিল, সেখানে বলিদান দেওয়া হয়। যেখানে বলিদান দেওয়া হয় সেখানে মাঝে মাঝে দেবী কুলি দেখা দেয়। আমি রাতে খাবার খেয়ে হাঁটতে বের হয়েছিলাম। আচমকা এক গাছের ডাল থেকে বাদুড়ের পাখার মতো কিছু একটা উড়ে যায়। অপর পাশে তাকিয়ে দেখি নানি মুট্টাসি হাতে মশাল নিয়ে কোনো দিকে না তাকিয়েই দ্রুত গতিতে জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। তাকে অনেক ডাকি কিন্তু কোনো সাড়াই দেয় না। তার গতি এত দ্রুত ছিল যে আমি তার সাথে পেরেই উঠছিলাম না। তার পিছু করতে করতে নদীর পাড়ে যেতেই তাকে আর খুঁজে পাইনি। পেছনের জঙ্গল থেকে ঝুনঝুনির শব্দ ভেসে আসে। সেদিকে আচমকা তাকাতেই দেখি ছাগলের মুখের মতো কিছু একটা একদম আমার মুখের সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। সকালে উঠে যখন বাসায় ফিরি তখন ভেবেছিলাম সব হয়তো আমার মনের ভুল। নানি মুট্টাসিকে দেখি সব দাঁত পড়ে যাওয়ার পরেও সে ঘষে ঘষে দাঁত মাজছে। তার কাছে গিয়ে জিজ্ঞেস করি, গত রাতে কত ডাকলাম, তুমি শুনলে না কেন? মুট্টাসি হতবাক হয়ে বলে, আরে আমার তো 2 পায়ে ব্যথা, আমি তো আয়ুর্বেদিক তেল মালিশ করে ঘুমিয়ে গিয়েছিলাম, তোর ডাক কিভাবে শুনবো? কি সব নেশা করে আবোল তাবোল বকছিস? মুট্টাসির বাড়িতে থাকলে গত রাতে সে কাকে দেখেছিল এটা ভেবেই বাসু বেচারার হাঁপানি উঠে যায়। গ্রামবাসীর সামনে ঢকঢক করে পানি পান করে বাসু বলে, সবই হয়তো আমার মনের ভুল ছিল। যে মহিলা ঠিকমতো দাঁড়াতে পারে না সে পিটি উষার মতো হাঁটবে কিভাবে? রাবিশান বলে, বাসু ভয় পেয়েছে, তাই মন্ত্রপুত ছাই দিলেই সে ঠিক হয়ে যাবে। এসব কুসংস্কারের কথা শুনে শ্যাম নাক সিটকাতেই রাবিশান রেগে বলে, তোমরা কি কুলি দেবী আর থিরা সম্পর্কে কোনো জ্ঞান আছে? তখনই দূরে একদল ব্যান্ড পার্টি বাজি ফোটাতেই সবাই ভয়ে একদম আতকে ওঠে। দেখেছেন সবার কি সাহস? রাতে রাজেশ আর কান্না ড্রিঙ্কস করছে। কান্না অনেক ভেবেচিন্তে বলে, বাসুপ্পা মনে হয় ড্রিঙ্কস করে মাতাল হয়ে এসব আজগবি গল্প বলছে। কিন্তু রাজেশের বিশ্বাস সবটাই সত্য। কথার মাঝে কান্না হঠাৎই কিছু একটা দেখে ভয়ে আতকে উঠে রাজেশকে দেখায়। দুজন তাকাতেই দেখে সামনে কঙ্কালের মতো মুখ, গরুর মতো শিংওয়ালা কি যেন দূরে দাঁড়িয়ে তাদেরকেই দেখছে। দুজনেই ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মুখ ফিরিয়ে নেয়। সব মনের ভুল কিনা দেখতে আবারও তাকাতেই দেখে সেখানে কেউ নেই। সকালে শ্যামের মা উঠান ঝাড়তে দিয়ে গিয়ে লক্ষ্য করে মুরগির পালক পড়ে আছে। পাশে তাকাতেই দেখে কালো জাদুর পূজার সব সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে আছে। উপরে তাকাতেই কিছু একটা দেখে হতবাক হয়ে সব গ্রামবাসীকে ডেকে আনে। সবাই এসে দেখে দেয়ালে আজব এক চক্রের মধ্যে মুরগির কাটা মাথা ঝুলানো। রাবিশান দ্রুত মন্ত্র পড়া শুরু করে। গ্রামের 3 সাহসী বীর তখন এক কোনায় দাঁড়ানো। ধানিয়া এসে শ্যামকে ডেকে সাইডে এনে বলে, সন্ধ্যায় পূজাতে আসবে কিন্তু একটা সারপ্রাইজ আছে। বিকালে ধানিয়াকে সাদা গোলাপি শাড়ি পরে আসতে দেখে শ্যাম তো হা করে তাকিয়ে থাকে। পাগল প্রেমিকের মতো ধানিয়ার আশেপাশে ঘুরে বেড়ায়। দেবী কুলির যাত্রাপালা দেখার সময় ধানিয়া ভয় পেলে সাহসী শ্যাম সামনে এগিয়ে আসে। এসব আবার শ্যামের মায়ের নজর এড়ায় না। রাজেশের অটোতে বসে গল্প করার সময় শ্যাম বলে, 6টা তো বেজেই গেছে, কি সারপ্রাইজ দিবে? ধানিয়া জানায় তার বাবা আর মা মোকাম্বিকা যাবে, 2 দিন তারা বাসায় আসবে না, বালা চাচা আমার খেয়াল রাখবে। কিন্তু সে তো ড্রিঙ্কস করার পরই অজ্ঞান হয়ে যায়, তাই তুমি আজ রাতে এসো, অনেক গল্প করব। এই কথা শুনে শ্যাম দাঁত বের করে হাসে ঠিকই, কিন্তু বোঝা যায় সে মোটেও খুশি না। রাতে কাঁথামুড়ি দিয়ে শ্যাম কি করবে তার হিসাব নিকাশ করছিল। ঘড়িতে 11টা বাজতেই উঠে রেডি তো হয়, কিন্তু দরজা খুলে বের হতে গিয়েও আবারও সিটকানি লাগিয়ে চেয়ারে বসেই জগ ধরে ঢকঢক করে পানি পান করা শুরু করে। সবই তো ঠিক আছে, তবুও এই বলদ এত ভয় পাচ্ছে কেন এটা
এটাই নিশ্চয়ই ভাবছেন। আসলে শ্যামের ছোটবেলা থেকেই একটা সমস্যা আছে, এটা তার মা আর শ্যাম ছাড়া কেউ জানে না। এসব ভাবতে ভাবতে কারেন্ট চলে গেলেই শ্যাম ভয় আটকে ওঠে। এটাই হলো সেই সমস্যা, শ্যাম অন্ধকারকে ভয় পায়। আর এই অন্ধকারে যে শ্যামের কাছে আসে সে তো ভূতের থেকেও ভয়ানক। আর তার এই ভয় শুরু হয়েছিল 5 বছর বয়সে। গল্প চলে আসে শ্যামের ছোটবেলায়। বাবা মারা যাওয়ার পর শ্যামের মা ছোট্ট শ্যামকে 2 দিনের জন্য তার খালা জ্যোতির কাছে রেখে ভাই বাসুর সাথে যায় সম্পত্তি ভাগ করতে। জ্যোতি তখন গ্রামের সকলের থেকে দূরে বাসা বানিয়ে একাই থাকতো। শ্যামকে সে নিজের সন্তানের মতোই ভালোবাসতো। রাতে শ্যাম কুয়ার পাশে বসে জিজ্ঞেস করে, মা বলেছে দেবী কুলি নাকি সেসব বাচ্চাদেরকে নিয়ে যায় যারা ভাত খায় না। জ্যোতি বলে, আরে না, এমন কিছুই না। অন্ধকার হলে যেই শাকচুন্নি আমাদের বিপদে ফেলে দেবী কুলি তাদেরকে নিয়ে যায়। আর যদি কেউ তার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং তার প্রাপ্য সম্মান না দেয় তাহলে কুলি ভোর পর্যন্ত তাকে পথ ভুলিয়ে দেয়। দেবী কুলি অন্ধকারেও দেখতে পায়। সে আসলে এই গ্রামের রক্ষক। শ্যাম জিজ্ঞেস করে, মা বলেছে তুমি বিয়ে করে অন্য জায়গায় চলে যাবে, তখন মা না থাকলে আমাকে কে খাওয়াবে? জ্যোতি বলে, আমি যেখানেই থাকি না কেন তোমাকে খাওয়াতে উড়ে চলে আসবো, এই যে কথা দিলাম। বলেই তার হাতে হাত রাখে। মায়ের মতো জ্যোতিও শ্যামকে খাওয়ানোর জন্য তার পিছু পিছু খাবার নিয়ে দৌড়ায়। মাঠ থেকে মাকে আসতে দেখে শ্যাম দৌড়ে মায়ের কাছে যেতে গেলেই শুনে জ্যোতি বলছে, খাবার এভাবে ফেলে রাখতে হয় না। শ্যামের মা ফিরে এসে দেখে জ্যোতির বাসায় লোকজনের ভিড়। পুলিশ এসে জ্যোতির লাশ নিয়ে যাচ্ছে। একজন জানায় জ্যোতি নাকি গত সন্ধ্যায় আগুনে পুড়ে মারা গেছে। শ্যামের মুখে তখনও এঁটো লাগানো। কেবলই যার সাথে কথা বলল তার এমন পোড়া মুখ দেখে সে অনেক ভয় পেয়ে যায়। ছুটে এসে দেখে ভাতের থালাটা এখনো সেখানেই পড়ে আছে। তার মানে কি এতদিন সে জ্যোতির আত্মার সাথে ছিল? সেই থেকেই শ্যামের মনে হয় অন্ধকার হলেই জ্যোতি তাকে ভাত নিয়ে ডাকে। তাই শ্যাম অন্ধকারে থাকতেই পারে না। আচমকা দমকা হাওয়া বইতেই ভয়ে শ্যামের গলা শুকিয়ে যায়। কোন রকমে পা তুলে কাঁচুমুচু হয়ে বসে। কিছুক্ষণ পর জানালা থেকে জ্যোতির গলায় ফিসফিস করে তার নাম শুনতে পায়। জানালার দিকে তাকাতেই জানালা আপনা আপনি খুলে যায়। ভয়ে ভয়ে জানালা বন্ধ করতে গেলেই চার্জার লাইটটাও বেইমানি করে বন্ধ হয়ে যায়। সাথে সাথেই জ্যোতির পোড়া বিভৎস রূপ দেখে এক লাফে বিছানার উপরে ছিটকে পড়ে। জ্যোতি হাত বাড়িয়ে শ্যামকে খেতে ডাকে। ভয়ে শ্যাম জোরে চিৎকার করতে থাকে। জ্যোতি যতই হাসে শ্যামের চিৎকার তত বাড়ে। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে আসতেই শ্যাম যেন স্বস্তি ফিরে পায়। মা জিজ্ঞেস করে, কি হয়েছে? শ্যাম বলে, খালা এসেছিল। মা বলে, কারেন্ট তো এসে গেছে, চোখ বুজে ঘুমিয়ে পড়। শ্যামকে দেওয়া সেই কথা রাখতে জ্যোতি মারা যাওয়ার পরও যখন তখন চলে আসে। এই খালার জ্বালায় এই ভীতু ছেলে অন্ধকারে বের হবে কিভাবে? কুটাপ্পা তখন কাজ শেষে মাতাল হয়ে মধ্যরাতে বাসায় ফিরছে। মাঝপথে হোঁচট খেয়ে পড়ে যেতেই কেউ একজন তার বাসার মধ্যে ঘুঙ্গুর পরে দৌড় মারে। কিন্তু কুটাপ্পা মাতাল হওয়ায় টেরই পায় না। একটা পেঁচা এসে তাকে ডেকে সতর্ক করে, কিন্তু কুটাপ্পা পাত্তাই দেয় না। হেলে দুলে আঙিনায় আসতেই লক্ষ্য করে পাশ থেকে কেউ হেঁটে যাচ্ছে। কুটাপ্পা তাকে থামিয়ে বলে, দেখো তুমি চুরি করতে এসেছো নাকি আমার স্ত্রীর বয়ফ্রেন্ড তা নিয়ে আমার কিছু যায় আসে না। একটা সিগারেট ধরাতে হবে, তাড়াতাড়ি ম্যাচের কাঠি দাও। সাথে সাথেই ম্যাচের কাঠির বাক্স নিচে পড়ে। কুটাপ্পা সেখানে বসেই আগুন জ্বালাতেই খেয়াল করে সামনের লোকটার পা ঘোড়ার মতো। হতবাক হয়ে উপরে তাকাতেই দেখে তার আঙ্গুলগুলো লোহার মতো আর মাথা ছাগলের মতো। ভয়ে বেচারা আটকে ওঠে। সকালে ধানিয়া বিদ্যার সাথে ক্লাসে যাচ্ছে। পেছন থেকে শ্যাম গত রাতের জন্য ক্ষমা চাওয়ার জন্য ডাকছে। বিদ্যা শ্যামের সাথে কথা বলতে দিবে না বলে ধানিয়াকে উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে বলে, গত রাতে না এসে সে তোমাকে অপমান করেছে। শ্যাম দৌড়ে এসে ধানিয়াকে বলে, আমার পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করো। আমার খালা নিজেকে শেষ করে দিয়েছিল। এখন সবাই চায় পরিবারের একজন বেশ সাহস নিয়ে তার কবর যেন পাহারা দেয়। এই অবস্থায় আমি তোমার সাথে কিভাবে দেখা করব? ধানিয়া বলে, কোজিপুরামে আমার খালার বাচ্চা হয়েছে, বাবা মা নিশ্চয়ই সেখানে যাবে। আজ আর কালকে বাসা ফাঁকা থাকবে, তুমি কি আমাকে দেখতে আসবে? রাতের অন্ধকারের কথা মনে পড়তেই শ্যাম হা হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই শ্যামের বন্ধুরা অটো নিয়ে তাকে ডাকতেই ধানিয়াকে কোনো রকমে এড়িয়ে যাওয়ার জন্য কোনো উত্তর না দিয়েই দৌড়ে চলে যায়। অটোতে বসে শ্যাম চিন্তা করতে থাকে, ভালোবাসার মানুষের ঘৃণা সহ্য করার থেকে মরে যাওয়াই ভালো, কিন্তু আমাকে আজ রাতে ওর সাথে দেখা করতেই হবে, আমি পারবো। মনে মনে বলতে বলতেই হঠাৎ চিৎকার করে ওঠে। হঠাৎ কি হলো চিন্তা করে রাজেশ গাড়ি থামাতেই সাহসী শ্যাম বলে, ভয়ের কিছু নেই, আমরাই পারবো। বলেই বেশ ভাব নিয়ে হাঁটা শুরু করে। কিন্তু গলিতে ঢুকতেই লক্ষ্য করে মাটিতে ঘোড়ার খুরের ছাপ। সাহস নিয়ে উড়ে গিয়ে শ্যামের আবারও ভয় লাগে, তবুও সাহস নিয়ে এগোতে থাকে। কয়েকজন কুটাপ্পার বাসা থেকে বের হওয়ার সময় কানাঘুষা করে, এত ভয় যখন পাবে তাহলে বাসায় থাকতে বের হওয়ার কি দরকার ছিল? শ্যাম এসব কানে না নিয়ে ভেতরে আসতেই দেখে চালের সাথে ছাগলের মাথায়
সিগারেট পেতে ঝুলিয়ে রাখা। এটা দেখে শ্যামের তো ভয়ে গলায় শুকিয়ে যায়। কুটাপ্পা তখনও ট্রমায় এক কোনায় বসে কোনো কথা না বলেই বাচ্চাদের মতো ঠোঁট ফুলাচ্ছে, ঠিক যেমনটা ঘোড়া করে আর কি। কুটাপ্পা কারোর কথার কোনো উত্তরই দেয় না। কয়েকজন বলা বলে করে এসব মনে হয় ওই ঘোড়ার অভিশাপ, রাভিশানকে সাথে এনেও কাজ হবে না, বালি পূজা করাতে হবে। কেউ কি আছে যে এই গ্রামে বালি পূজা করাতে পারে? ভয়ে শ্যামের তো জান যায় যায় অবস্থা। গ্রামে 3 জন মুরব্বী হাঁটতে হাঁটতে এক দোকানের সামনে এসে বলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কুটাপ্পা নেশা করলেও মিথ্যা বলে না। ওর ছেলে স্কুলে চুরি করলে সে নিজে তাকে মেরেছিল। আরেকজন বলে এখন কুকুরও কিন্তু চোরদের দেখে ডাকাডাকি করে না, কিন্তু কুটাপ্পার কুকুর 1 সপ্তাহ ধরে ডাকাডাকি করত। সবচেয়ে অবাক করা বিষয় হলো মাথা কাটা লাশ। বাসু বলে পশু পাখিরা কিন্তু ভূতের উপস্থিতি বুঝতে পারে। শ্যাম দোকানে দাঁড়িয়েছিল, ভূতের কথা শুনতেই সে ভয়ে একদম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। বাসু বলে রাভিশানের গুরু রামান কাল সকালের মধ্যেই পৌঁছে পূজা করাবে, কিন্তু আমাদের মধ্যে কাউকে সেখানে থাকতে হবে। একজন বাসুকে থাকতে বলে বাসু ভয়ে বাহানা দেয় যে সে অসুস্থ। কুঞ্জিনী বলে 2 দিন আগেই আমার জন্মদিন ছিল, ড্রিঙ্কস করার সাথী পাচ্ছিলাম না, তাই কুলিপাড়ায় গিয়ে একা একাই ড্রিঙ্কস করছিলাম। তখনই স্যান্টার মতো কেউ একজন এসে আমাকে 1 পিস কেক দিয়েই চলে যায়। সমস্যা হলো অক্টোবরে স্যান্টা আসলো কোথা থেকে? সে তো আসবে ডিসেম্বরে। আরো অবাক করা বিষয় কি জানো? সে ঘোড়ার মতো লাভ দিয়েছিল। শ্যাম বেচারা আরো ভয় পেয়ে যায়। তখনই সাইজার গ্রুপ গাড়িতে করে কেরোসিন আর কাঠ নিয়ে এসে বলে আপনারা মুরব্বীরা এসব আঁকাকে নিয়েই থাকেন, আমরা কি করতে পারি এবার দেখিয়ে দিব। বাসু বুঝিয়ে বলে রামান গুরু তার পূজা শেষ করুক, তারপর যা খুশি করবে। সাইজারা কোনো পাত্তা না দিয়েই তার মতো কাজ করতে থাকে। শ্যামের বন্ধুরাও ভয়ে এক একজনকে এক এক রকম বাহানা দিয়ে পালিয়ে যায়, কিন্তু শ্যাম কান্নাকে কোনো রকমে বুঝিয়ে তার সাথেই রেখে দেয়। বেশ রাত হয়ে গেছে। সাইজা মশাল হাতে তার দল নিয়ে জঙ্গলে এসে সেই ঘোড়ারূপী মানুষকে খুঁজতে থাকে। হঠাৎই জনি সবার থেকে আলাদা হয়ে যেতেই আচমকাই তার মুখের সামনে সেই অদ্ভুত ছাগলের মুখের মতো লোকটা ঝুলে পড়তেই জনি ভয়ে জোরে এক চিৎকার দিয়ে ওঠে। সাইজা ঝাড়ি দিয়ে বলে ভয় করলে এখানে এসেছো কেন, আমাদের সাথেই থাকো বলে আবারও খুঁজতে থাকে। তখনই সেই অশরীরী বাবুর গলায় গাছের শিকড় পেঁচিয়ে টান দিতেই বাবু পড়ে যায়। কোন রকমের নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু মাতব্বর সাইজা দৌড়ে এক পরিত্যক্ত বাসার ভেতরে গেলেই সেই অদ্ভুত অশরীরীটা সাইজার মুখে দেয় এক ঘুষি। সাথে সাথেই সাইজা ছিটকে গিয়ে পড়ে। সাইজা এবার ভয়ে তার দলবল নিয়ে বের হয়ে যায়। সকালে সাইজা বাসুর কাছে এসে ক্ষমা চেয়ে বলে আমি সেই অদ্ভুত প্রাণীকে দেখেছি, তার এক ঝলক দেখেই আমি এখনো কাঁপছি। বাসু রেগে বলে কত করে মানা করলাম তুমি শুনলে না। কুঞ্জিনী বলে কালো জাদু করা মোরগটা জিভ কেটে চারিপাশে ছাই ছড়িয়ে রেখেছিল, নিশ্চয়ই সেখানে ভয়ানক কিছু হয়েছে। এটা কোনো সাধারণ কিছু না, বরং ভয়ানক কোনো অশরীরী। আমার মনে হয় রামান গুরুর পূজা ঠিকই কাজে দেবে। বিদ্যা তখন ধানিয়াকে বলে মৃত ব্যক্তিকে কেউ আবার পাহারা দেয় নাকি? শ্যাম নিশ্চয়ই ব্যাঙ্গালোরে কাউকে পেয়েছে, এই জন্য তোমাকে পাত্তা দিচ্ছে না, নয়তো বাকিদের মতো সে ওই ঘোড়াওয়ালা প্রাণী আর ছাগলের কাটা মাথা দেখে ভয় পেয়ে গেছে। ধানিয়া পূর্ণ বিশ্বাস নিয়ে বলে আমাকে ছেড়ে দিলেও শ্যাম কখনো ভয় পাওয়ার মানুষ না। ক্লাস শেষে বের হতেই শ্যামকে দেখেই বিদ্যার উস্কানিতে সে শ্যামকে পাত্তা না দিয়েই অটোতে করে বাসায় চলে যায়। মনের কষ্টে শ্যামও তার বন্ধুদের কাছে আসে। শ্যাম তার বন্ধুদেরকে সেই 5 বছর বয়সের ভয় পাওয়ার কাহিনী বলতেই কান্না অবাক হয়ে জিজ্ঞেস করে এতদিন একসাথে থাকার পরও এখন তুমি আমাদের এসব বলছো? কি ভেবেছিলে আমরা মজা করব? বলেই হো হো করে হেসে দেয়। রাজেশ বলে তুই ধানিয়াকে সব সত্য বলে দে। শ্যাম বলে তাহলে তো সে নির্ঘাত আমাকে ছেড়ে চলে যাবে। আমি অনেকভাবে বলার চেষ্টা করেছি কিন্তু হচ্ছেই না। রাজেশ মুচকি হেসে বলে আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হলো সন্ধ্যা 5টা থেকে 5:30টার দিকে শ্যাম ধানিয়ার বাসার গোয়াল ঘরে গিয়ে লুকিয়ে থাকবে, তাহলে তাকে আর রাতে বের হতে হবে না, চুপচাপ সেখানেই থেকে যাবে যেন কেউ টের না পায়। এমার্জেন্সি লাইট হিসাবে টর্চ নিয়ে নিবে। কিন্তু বলদ শ্যাম এসেই হোঁচট খেয়ে পড়ে যায়। যাই হোক কোন রকমে এক কোনায় গিয়ে লুকিয়ে রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। রাজেশের বাকি বুদ্ধি না শুনে শ্যাম চলে এসেছে, কারণ বাকিটা সে নিজেই সামনে নিবে। বেশি আত্মবিশ্বাস থাকলে যা হয় আর কি। খুশি মনে রাত হতেই ধানিয়াকে সারপ্রাইজ দিতে সামনে আসে। ধানিয়া তো সেই খুশি, দুজনের কাছাকাছি আসতেই যাবে তখনই শ্যাম তার আকাশ কুসুম কল্পনা থেকে বের হয়ে আসে। মশার কামড় খেয়ে না জানি সে কত কি কল্পনা জল্পনা সাজাচ্ছে। ঘড়িতে 10:10 বাজে, এখন একটু সময় বাকি। আচমকায় বিদ্যুৎ চমকানো শুরু হতেই শ্যাম ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সামনের দিকে এগোতে থাকে। তখনই বিদ্যুৎ চলে যায় আর চারিপাশ অন্ধকার হয়ে যায়। সাথে সাথেই জ্যোতি খালার আত্মা ডাকাডাকি শুরু করে। শ্যাম ভয়ে চিৎকার দিয়েই হুমড়ি খেয়ে নিচে পড়ে যায়। টর্চটাও তার হাত থেকে পড়ে যায়। শব্দ শুনে
ধানিয়া টের পেয়ে যাবে, তাই শ্যাম মুখ চেপে রাখে। জ্যোতি হো হো করে হেসে হাত বাড়িয়ে তখনও তাকে ডাকছে। এটা দেখে শ্যাম কোন রকমের টর্চ নিয়ে লাইট জ্বালিয়ে জ্যোতির দিকে ধরতেই আলোতে জ্যোতি চলে যায়। শ্যাম এবার কিছুটা স্বস্তি নিয়ে মন্ত্র পড়তে থাকে। হঠাৎই ঘোড়ার ডাক কানে আসতেই শ্যাম উপরের দিকে আলো মেরে ধীরে ধীরে এগোতে থাকে। আচমকা সেই অদ্ভুত প্রাণীটা সামনে আসতেই ভীত শ্যাম সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে ধানিয়া গোসল করে বের হয়ে চুল মুছে চুড়ি আর টিপ পড়ছিল। দরজায় নক করার শব্দ পেয়ে ভাবে শ্যাম এসেছে। খুশিতে দরজা খুলতেই যাবে তখনই তার মাতাল বালা চাচা বিড়বিড় করতে থাকে। তার রুমের দরজায় উকি দিয়ে সব ঠিক আছে দেখে মেইন দরজা খুলতেই আর কাউকেই দেখতে পায় না। শ্যাম শ্যাম বলে কয়েকবার ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়াই নেই। অশরীরী সেই ছায়া তখন গাছের মাথায় দাঁড়িয়ে সব দেখছে। বাইরে কাউকে না পেয়ে ধানিয়া ভেতরে চলে যায়। সে অশরীরী গাছ থেকে লাফিয়ে নিচে নেমে আবারও এক লাফে বাসার ছাদে চলে যায়। শ্যামের জ্ঞান ফিরতেই সে মুরগির ডাক শুনতে পায়। এতক্ষণে সকাল হয়ে গেছে। তার আর ধানিয়ার সাথে দেখা করা হলো না। বেচারা সারা রাত গোয়াল ঘরেই ছিল। মনে মনে ভাবে ধানিয়াকে এবার সব সত্য বলে দিবে। কেউ দেখার আগেই চুপচাপ দৌড়ে জঙ্গলের রাস্তা দিয়ে বের হয়ে কিছুই হয়নি এমন ভাব নিয়ে হাঁটতে থাকে। রাজেশ এসে হতবাক হয়ে জিজ্ঞেস করে, তুই গত রাতে কি করেছিস? শ্যাম যেন আকাশ থেকে পড়ে। কি হয়েছে সে তো কিছুই জানে না। রাজেশ শ্যামকে কোন রকমে তার অটোতে তুলে রওনা দেয়। হাসপাতালে বিদ্যা, সুরেশ আর কান্না বাইরে অপেক্ষা করছে। বিদ্যা রেগে বলে এই সব শ্যামেরই কাজ। বেশ কয়েকদিন ধরে সে ধানিয়াকে বিরক্ত করছিল। এক চাচা বের হয়ে বলে ডক্টর বলেছে সব ঠিক আছে। শ্যাম হাসপাতালে এসে দেখে নার্স ধানিয়ার হাতে স্যালাইন লাগাচ্ছে। ধানিয়ার মুখে আঁচড়ের দাগ। শ্যাম পাশে গিয়ে বসে হাত ধরতেই ধানিয়া রেগে হাতটা সরিয়ে নেয়। ধানিয়া বলে আমি জানি না তুমি এসেছিলে কিনা, কিন্তু দরজা আমি তোমার জন্যই খুলেছিলাম। শ্যাম জিজ্ঞেস করে কি হয়েছে সেটা আগে বলো। ধানিয়া বলে গত রাতে দরজা আটকে সে যখন তার রুমে যাচ্ছিল তখনই সেই ছাগলের মুখোশ পরা মানুষটা আচমকা তার সামনে চলে আসে। ধানিয়া ভয়ে চাচাকে ডাক দিতেই সেই রাক্ষসটা তার মুখ চেপে ধরে। লোহার বড় বড় নখের আঁচড় ধানিয়ার মুখে বসিয়ে দেয়। ধানিয়া কোনো রকমে নিজেকে বাঁচিয়ে দৌড়াতে গেলেই রাক্ষসটা একটা ফুলদানি তার পিঠে মেরে তাকে ফেলে দেয়। ধানিয়া মেঝেতে পড়ে যেতেই ধানিয়ার মুখ চেপে তার সাথে অন্যায় করার চেষ্টা করে। তখনই বালা চাচা এসে জোরে চিৎকার করলেই সেই লোকটা পালিয়ে যায়। ধানিয়া শ্যামকে বলে সে মানুষ নাকি আজব প্রাণী নাকি কোনো রাক্ষস তা আমি জানি না, কিন্তু আমি ওকে শাস্তি দিতে চাই। তুমি কি ওকে এনে দিতে পারবে? শ্যাম কি উত্তর দিবে বুঝে উঠতে পারে না। এই ভীতু শ্যাম কিভাবে তাকে ধরে আনবে? শ্যাম কোন রকমের জবাব দেয় পুলিশ তো আছে। ধানিয়া তবুও তাকে জোর করে বলে তুমি ওকে আমার জন্য খুঁজে আনবে। ও কোনো আজব প্রাণী বা অশরীরী না, সে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা একটা নরপশু। মানুষকে ভয় দেখে সে পৈশাচিক আনন্দ পায়। ধানিয়ার অসহায় দৃষ্টি দেখে শ্যাম ভালোবাসার খাতিরে হ্যাঁ বলে দেয়। সে যেভাবেই হোক ওই শয়তানটাকে খুঁজে আনবেই। একটা গাছের তলায় বসে কয়েকজন ধানিয়ার বাসার কাণ্ড নিয়ে কথা বলছিল। এতদিন তো ওই অদ্ভুত প্রাণী সবাইকে ভয় দেখিয়েছে, কিন্তু কাল যে গিয়েছিল সে হয়তো অন্য কেউ। বাসু জিজ্ঞেস করে তোমাদের সেই কনস্টেবল আবরণ কোথায়, আর কতক্ষণ অপেক্ষা করব? তখনই আবরণ মানে সেই কনস্টেবল বাস থেকে নামে। রাজেশের কুস্তিশালায় তিন বন্ধু মিলে গভীর চিন্তায় আছে। শ্যাম এমন একজনকে ধরবে যে রাতের অন্ধকার ছাড়া বেরই হয় না, আর শ্যাম রাতের অন্ধকারকে সবচেয়ে বেশি ভয় পায়। সব শুনে কান্না বলে আমার কাছে একটা উপায় আছে। তোর সমস্যা অন্ধকারকে, তাই না? আমিও ছোট থাকতে বাবাকে ভয় পেতাম। রোজ নেশা করে এসে আমাকে আর মাকে মারতো। সেই ভয় কাটাতে কি করেছি জানিস? আমিও নেশা করে তাকে মারা শুরু করি, আর এখন আমার বাবা আমাকেই ভয় পায়। কান্না শ্যামকে বলে এসব ফালতু কথা বাদ দিয়ে সন্ধ্যায় হলুদ পাহাড়ের পেছনে আমরা তোকে টেনে নীলদিকাম পৈলের অন্ধকারে নিয়ে যাব। একসাথে তোর ওই ভূত আর ভূতের ভয়ের সাথে লড়াই করে জিতে দেখাবো। শ্যাম কান্নার এমন কথায় বেশ সাহস পায়। রাজেশ বলে তাহলে আজ রাতেই ওই ভূত টপি মানুষকে বেঁধে ফেলতে হবে। রাতে তিন বন্ধু আগের প্ল্যান মতোই হাঁটা শুরু করে। শ্যামকে সাহস দিতে বলে দিন হোক বা রাত সবই এক। ভয়ে শ্যামের গা ছমছম করে, তাই কান্নার হাত ধরে হাঁটতে থাকে। শ্যামের এমন ভীতু আচরণ দেখে রাজেশ আর কান্না বেশ মজা পায়, কিন্তু শ্যাম অন্ধকারের মাঝ থেকে জ্যোতির ডাক শুনতে পায়। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে তার খালা ভাত হাতে ডাকছে। শ্যাম ভয় পেলেও নিজেকে সামলে সামনের দিকে তাকিয়ে বলে আমি খেয়েছি আর খাবো না। রাজেশ জিজ্ঞেস করে কাকে কি সব বলছিস? শ্যাম আমতা আমতা করে পেছনে খালার আত্মার কথা বলে। রাজেশ পেছনের দিকে তাকিয়ে বলে খালা শ্যাম খেয়ে নিয়েছে আর খাবে না, তুমি বাসায় গিয়ে আরাম করো। রাজেশ জিজ্ঞেস করে আচ্ছা খালা কিভাবে মারা গিয়েছিল? শ্যাম বলে বাচ্চা নষ্ট হওয়ার পর তার স্বামী ছেড়ে চলে যায়, তাই ডিপ্রেশনে সে নিজেকে শেষ করে দিয়েছিল। মা তো এমনটাই বলেছিল। তখনই একটা ভূতম পেঁচা জোরে ডাক দিয়ে একটা খাম্বায় বসে। শ্যাম আর রাজেশ ভীষণ ভয় পেয়ে গেলে কান্না বলে তোরা পাখিকে ভয় পাস নাকি? কোন রকমের সাহস
জুটিয়ে 2 কদম এগোতেই আবারও ঘন্টার শব্দ পাওয়া যায়। তিনজন এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। শ্যাম তাড়াতাড়ি টর্চ লাইট জ্বালায়। রাজেশ ডান সাইড ধরতে বললে খেয়াল করে ধান গাছের আড়াল থেকে গরুর ডাক আসছে। শ্যাম ভয়ে সামনে পিছনে কিছু না তাকিয়েই দেয় এক দৌড়। রাজেশ আর কান্না লক্ষ্য করে, আরে এটা তো একটা বাছুর। রাজেশ আর কান্না শ্যামের এই অবস্থা দেখে বলে, আজকে তো হলো, কালকে আবার এসব করতে হবে। কিছুক্ষণ পর দেখা যায় বাছুরটা আসলে সেই রাক্ষসের ঘোড়ার খুরের মতো পা চাটছে। সকাল হতেই পুকুরের মাঝে সেই বাছুরের লাশ পাওয়া যায়। বাছুরের মালিক সেই মহিলাটা অঝরে কান্না করতে থাকে। কনস্টেবল জিজ্ঞেস করে, বাছুর কাল কখন থেকে উধাও হয়েছিল? মহিলাটা বলে, গত রাতেই তো খাবার খাইয়ে বেঁধে রেখেছিলাম। কনস্টেবল জিজ্ঞেস করে, অস্বাভাবিক কোনো আচরণ করেছিল? পেছন থেকে বালেটন বলে, বাছুরটা অস্থির হয়ে লাফালাফি করছিল। কনস্টেবল রেগে বাসুকে জিজ্ঞেস করে, এসব কি? বাছুরটা অস্থির হয়ে লাফালাফি করছিল, মনে হয় কোনো অশরীরীকে দেখেছে। কনস্টেবল রেগে বলে, তোমাদের এইসব অন্ধবিশ্বাস সব জায়গায় চালিয়ে দিও না। বাসু বলে, তুমি বেশি ভাব নিও না, যত বেশি রাগাবে তত বেশি তাণ্ডব হবে। পুরো পুলিশ ফোর্স এনেও কোনো কাজ হবে না, ও তো আসলে একটা রাক্ষস। রাতে শ্যাম লাইব্রেরিতে অস্থির হয়ে পায়চারি করছে। পিছনে তাকাতেই হঠাৎই রাজেশকে দেখে ভয় তাকে মারতে চলে যায়। শ্যাম কাঁপতে কাঁপতে বলে, কাল রাতে আমি চোখ বন্ধ করে দৌড় দিয়েছিলাম, কারণ জানতাম আমার বাসা কোন দিকে। তখন কান্না চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে এসে বলে, আমি তাকে দেখেছি। শ্যাম জিজ্ঞেস করে, কে? সেই ঘোড়ার পাওয়ালা? কান্না ঘাবড়ে বলে, তা দেখিনি, শুধু দেখেছি স্কার্ট পরা, মুখে কালো কাপড় দিয়ে ঢাকা। রাজেশ হঠাৎই কান্নাকে একটা স্ট্যাম্প দিয়ে বলে, চল আজ এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। শ্যাম বেশ সাহস নিয়ে দরজায় দাঁড়িয়েছিল। হঠাৎই আলো জ্বলতে নিতে শুরু করলে বেচারার সব সাহস একদম উবে যায়। ভয়ে সে ঠিক মতো দাঁড়াতেও পারে না। হোঁচট খেয়ে মেঝেতে পড়ে খালার ডাক শুনতেই তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে হেলান দিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর রাজেশ আর কান্না এসে জোরে জোরে দরজা ধাক্কায়। শ্যাম তো কিছুতেই দরজা খুলতে চায় না, যদি এটা তার খালার কোনো মায়াজাল হয়। অনেকবার বলার পর শ্যাম কোনো রকমে চোখ বন্ধ করে দরজা খুলতেই দেখে সত্যি রাজেশ আর কান্না দাঁড়ানো, কিন্তু তাদের পেছনে কালো কাপড়ে ধানিয়া দাঁড়ানো। একটু আগে আসলে কান্না ধানিয়াকে দেখেই দৌড়ে পালিয়েছে। এটা কিছু হইল? ধানিয়া জানায়, এত কিছু হওয়ার পরও সে চুপচাপ বাসায় বসে থাকতে পারবে না। তার জীবনের একমাত্র লক্ষ্য ওই নরপশুকে ধরে সাজা দেওয়া। তাই ধানিয়াও শ্যামদের সাথে তাকে খুঁজতে বের হবে। শ্যাম ইতস্তত করে বলে, এটা কিভাবে সম্ভব? অনেক বড় রিস্ক হয়ে যাবে। ধানিয়া বলে, আমি রিস্ক নিতে রাজি, তোমরা প্ল্যান বানাও। শ্যাম তো কিছুতেই রাজি হতে চায় না। ধানিয়া তার ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দেয় যে শ্যামরা না গেলেও সে নিজের মতো করে খুঁজে নিবে। শ্যাম ভাবে ধানিয়াকে এভাবে সাথে রাখলে হয়তো শ্যামের সত্যটা তার সামনে চলে আসবে। তাই হিরোর মতো ডায়লগ দেয়, যে আমার ধানিয়াকে কষ্ট দিয়েছে তাকে আমি শাস্তি দেবই, কিন্তু তুমি এখন বাসায় যাও, প্ল্যান বানানোর পরে তোমাকে কল দিব। ধানিয়া চাদর মুড়িয়ে চলে যায়। রাজেশ জিজ্ঞেস করে, এভাবে চললে তো ধানিয়া জেনে যাবে যে তুই অন্ধকারকে ভয় পাস। শ্যাম চিন্তা করে বলে, আমার মতো ধানিয়াও এখন রাতকে ভয় পায়, তবে ও আমার মতো ভীতু না, কিন্তু হালকা ভয় তো আছে। তাই একটা উপায় আছে, আর সেই উপায়টা হলো রাজেশের অটোর উপরে, সামনে, পেছনে, ভেতরে সব জায়গায় 4 থেকে 5টা করে আলো লাগানো। এত লাইট থাকলে আর ভয় থাকবে নাকি? এখন আর কোনো ভয় নেই। সেই খুশিতে শ্যাম হেভি ভাব নিয়ে চলতে থাকে। শ্যাম বলে, মায়ের চুরি বন্ধক রেখে এসব কাজ করিয়েছি। এই ঘোড়ার পাওয়ালা লোককে ধরতে না পারলে মায়ের চুরি আর ধানিয়া দুটোই হাতছাড়া হয়ে যাবে। ধানিয়ার বাসার সামনে আসলে ধানিয়া নিজেই বেরিয়ে আসে। অটোতে উঠেই ধানিয়া জিজ্ঞেস করে, এত আলো কেন? শ্যাম বোকার মতো হেসে বলে, তুমি ভয় পেতে পারো তো তাই। মানে নিজের ভয়ের কথা ধানিয়ার উপর দিয়ে চালিয়ে দিচ্ছে আর কি। যাই হোক, তাদের মিশন শুরু হয়ে যায়। কনস্টেবল তখন নারিকেলের গাছতলায় লাইট মেরে চেক করছিল। হঠাৎ সেই মুখোশ পরা ভূতকে দেখতেই ভয়ে দে দৌড়। রাজেশ লক্ষ্য করে কনস্টেবল তাদের দিকেই আসছে। গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে, সমস্যাটা কি? এত জোরে গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছেন? কনস্টেবল বেশ ভাব দেখিয়ে বলে, আমি তো পেট্রোলিং এ বের হয়েছিলাম। আচমকাই রাজেশের বুকে কিছু একটা বিততেই শ্যাম ভয় পেলেও ধানিয়ার দিকে তাকিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মানে ভয় পাক পাক হিরোগিরি বাদ দেওয়া যাবে না। রাজেশ খেতে দিকে এগিয়ে গেলেই ছোট শেখর বেরিয়ে আসে। গ্রামে বিপদ চলছে, সে কি আর চুপ করে বসে থাকবে? তাই গ্রামকে রক্ষা করতে 2 ফুটের শেখর বেরিয়ে এসেছে। রাজেশ এক ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করে, তোর মা কি সব জানে? বলেই বকা দিয়ে তাকে কাঁধে তুলে তার বাসায় দিতে যায়। কনস্টেবল জিজ্ঞেস করে, ওর বাবা কি আসলেই নেক্সালে ছিল? কান্না বলে, আরে না, সে তো এই গ্রামের একমাত্র চোর ছিল। স্থানীয়রা মারধর তাকে গ্রাম থেকে বের করে দেয়। রাজেশ শেখরকে দিয়ে ফিরে আসতে গেলেই সেই রাক্ষস চোখের পলকেই রাজেশের সামনে দিয়ে ক্ষেতের মধ্যে চলে যায়। রাজেশ ভয়ে একদম শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। সবাই একদম আটকে ওঠে। রাজেশ চিৎকার করে তার পিছু করতে বলে, কিন্তু ভীতু শ্যাম উল্টা দিকে দৌড় মারে। ধানিয়া জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? শ্যাম থেমে গিয়ে বলে, ভয় পেও না, আমরা দেখছি। ধানিয়ার সামনে সাহস দেখাতে গিয়ে বেচারা ভয়ে ভয়ে এগোতে থাকে, কিন্তু তার জান তো ধরফর
করছে। রাজেশ, কনস্টেবল আর কান্না ক্ষেতের মধ্যে খুঁজতে থাকে। শ্যাম যাবে কি যাবে না সেই চিন্তায় ধানিয়ার দিকে তাকায়। ধানিয়া ইশারা করে যে সে যেতে চাচ্ছে, কিন্তু শ্যাম বেশি সাহস দেখানোর জন্য বলে না না আমি যাচ্ছি বলেই টর্চের আলো মেরে ধীরে ধীরে এগোতে থাকে। হঠাৎই সেই রাক্ষস তার সামনে এসে দাঁড়াতেই শ্যাম চিৎকার দিয়েও আবার চুপ হয়ে যায়। রাক্ষস সুযোগ পেয়ে মাথা নাড়িয়েই দে দৌড়। কোন রকমের পেছনে ফিরতেই দেখে ধানিয়া দাঁড়ানো। ধানিয়া বলে তুমি কেন গেলে না সেটা বুঝতে পেরেছি, তাহলে এরাই আসল সমস্যা। শ্যাম কি করবে ঠিক বুঝতে পারে না, তাই ঘাবড়ে আমতা আমতা করলে ধানিয়া বলে আমাকে রক্ষা করার জন্য তুমি একা ছেড়ে যেতে পারছো না তাই তো, ঠিক আছে কাল থেকে আমি আর আসবো না। শ্যাম স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে হ্যাঁ, সবাই চলে গেলে তোমাকে কে দেখবে, তাই না আসাই ভালো। বাসাই তোমার জন্য সবচেয়ে নিরাপদ। আমি ওই রাক্ষসকে ধরে টেনে হিচড়ে তোমার পায়ে ফেলবো, ঠিক আছে। সকালে শ্যাম, রাজেশ, কান্না আর কনস্টেবল কলা বাগানে সেই মুখোশধারীর রেখে যাওয়া কোনো প্রমাণ খুঁজে বেড়ায়। আসামি যত চালাকি হোক না কেন কিছু না কিছু ক্লু তো অবশ্যই রেখে যাবে। রাজেশ বলে এটা কোনো গরিলা বা শিম্পাঞ্জি নাকি যে যাকে আমরা আগে কখনো দেখিনি। শ্যাম বলে না, ওই লোকটা মানুষ ছিল, আমি নিজ চোখে দেখেছি। রাজেশ ধারণা করে তাহলে সে হয়তো কোনো সার্কাসে কাজ করে, নয়তো সে কোনো জাদুকর। শ্যাম কনস্টেবলকে জিজ্ঞেস করে তোমার এত কিছুর পরও ডিপার্টমেন্ট চুপ করে আছে কেন? একজন মারা গেলে তারপর কি তারা আসবে? কনস্টেবল বলে একজনকে অ্যাসাইন করা হয়েছে, সত্যি বলতে কেউ মারা গেলেই হয়তো তাদের চোখ খুলবে। রাজেশ বলে এর থেকে আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে। শ্যাম হাঁটতে হাঁটতে একটা ড্রিঙ্কস এর বোতল পাড়িয়ে গেল, গুরুত্বই দেয় না। শ্যাম পরের দিন দুপুরে ঘুম থেকে উঠে শুনে মা কুটাপ্পাকে বলছে এই বছর লাইব্রেরির বার্ষিকীতে কিছু সার্কাসের লোক আনলে কেমন হয়। কুটাপ্পা বলে তোমার ভাই এক লোককে এনেছিল, তখন কি হয়েছিল ভুলে গেছো? বাইরে এসে শ্যাম কুটাপ্পাকে জিজ্ঞেস করে এই সার্কাসের আবার কি কাহিনী। কুটাপ্পা জানায় বহু বছর আগের কথা, তখন তোর জন্ম হয়নি। তোর মামা এক সার্কাস বলাকে ডেকেছিল, সে তার স্ত্রী আর বাচ্চা নিয়ে এখানে এসে স্থায়ী হয়ে যায়। সে আসার পরে গ্রামে চুরি বেড়ে যায়। লোকটা একদম আলোর গতিতে ছুটে বেড়াতো, সবাই তাকে দেখেছিল। তাই সবাই একজোট হয়ে যখন খোঁজ করি তখন জানতে পারি এটা ওই লোকেরই কাজ। তখন আমাদের বয়স খুব কম ছিল, চোরকে অনেক মেরে গ্রাম থেকে বের করে দিয়েছিলাম। তবে একটা জিনিস আমাকে এখনো ভাবায়, তার স্ত্রী আর বাচ্চা না জানি কত অসহায়, ওরা দুইজন এসবের যোগ্য ছিল না। শ্যাম অনেক ভেবে বলে তাহলে কি এই চোরই সেই মুখোশধারী লোকটা হতে পারে? রাজেশ জিজ্ঞেস করে এরপর আর কখনোই এখানে সার্কাস হয়নি? কুটাপ্পা বলে আমরা কাউকে অনুমতিই দেইনি, যদি তুমি চাও তাহলে বর্ডার ক্রস করে যেতে পারো, সেখানে এমন অনেক লোককেই পেয়ে যাবে। শ্যাম, রাজেশ, কান্না আর কনস্টেবলকে নিয়ে পাশের গ্রামের সার্কাসে আসে। কান্না বেশ চিন্তায় পড়ে যায় যে এখানে আসা ঠিক হলো কিনা। কনস্টেবল বলে মাঝে মাঝে বড় বড় কেস সলভ করতে উল্টাপাল্টা জিনিস করতে হয়। শ্যাম বিড়বিড় করে হিসাব করতে থাকে যে এখান থেকে তার গ্রাম প্রায় 8 কিলোমিটার দূরে। বদলা নেওয়ার জন্য সেই সার্কাসের লোক সেখানে যেতেই পারে। গ্রামের কয়েকজনকে জেকে জিজ্ঞেস করে আপনাদের এখানে অ্যাক্রোবেটিক স্ট্যান্ড করে এমন কেউ আছে? আমাদের গ্রামের মন্দিরের পূজার অনুষ্ঠানে তাকে লাগবে। সেই লোকগুলো হারিয়ান্নাকে ডাকতেই ঘোড়ায় চড়ে হরিয়ে আসে। ঘোড়া দেখে রাজেশ সহ্য করতে না পেরে তাঁবুর মধ্যে নিয়ে গিয়ে হাত টেনে ধরে ঘাটটা গাড়ির উপরে চেপে বলে আমার গ্রামে তুই আর ভয় দেখাতে যাবি? তোর এসব সার্কাস দেখাবি? হরি ব্যথায় চিৎকার করে বলে আমি কোথাও যাইনি। শ্যাম রাজেশকে থামিয়ে বলে এই লোকটা সেই লোকটা না, রাক্ষসটা তো বেশ খাটো ছিল। রাজেশ তাকে ছেড়ে দিতেই শ্যাম জিজ্ঞেস করে তোমাদের এখানে আর কেউ আছে? হরি জানায় একজন ছিল, কিন্তু মালিক তাকে বের করে দিয়েছে, কারণ সে ভালো না। দিনের বেলায় মাসুম থাকলেও রাত হলেই কেমন যেন অদ্ভুত আচরণ শুরু করত, সামনে যেই আসতো একদম পশু হয়ে যেত। শ্যাম এবার শিওর হয়ে যায় এটাই সেই রাক্ষস। হরি জানায় ছোটবেলা থেকেই সেই লোকটা অনেক খাটো ছিল বলে এক দোকানদার আর তার আশেপাশের অনেকেই তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত। মনের কষ্টে একদিন সে চুপচাপ এই গ্রাম ছেড়ে দেয়। একদিন রাতে তাকে নিয়ে টিটকারি করা 3 জন যখন মাতাল হয়ে অজ্ঞান অবস্থায় পড়েছিল, তখনই সে প্রতিশোধ নিতে রাক্ষসের মতো সেজে আচমকা তাদের সামনে আসে। একজন তো ভয়ে সেখানেই মারা যায়, বাকি 2 জন ভয়ে পালিয়ে যায়। সেই লোকটাই একদিন নেশার ঘরে আমাকে সব জানিয়ে দেয়। এত বছরে এই কথা আমি কাউকে জানাইনি, তাই আর কাউকে নিয়ে চিন্তারও কোনো বিষয় নেই। সবাইকে ভয় দেখানোই ওই লোকটার একমাত্র শখ। সে আসলে একটা সাইকো। একদিন রাক্ষসের বেশ নিয়ে সে আমাদের মালিকের মেয়ের সাথেও অন্যায় করে। অন্ধকার নামতেই তার মন যা চায় সে সব করতে পারে, সে কাউকে ছাড় দেয় না। বাড়ির মালিক তাকে তাড়িয়ে দেওয়ায় রাতের অন্ধকারে তাকেও মেরে ফেলে। শ্যাম এবার বেশ ভয় পেয়ে যায়। কনস্টেবল জিজ্ঞেস করে তার কি একটা ছবি পাওয়া যাবে? হরির কাছ থেকে একটা ছবি নিয়ে ফটোশপ করে জোকার সাজিয়ে গ্রামের দেওয়ালে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হয়, যেন রাক্ষস চিনতে না পারলেও গ্রামবাসী তাকে ঠিকই চিনতে পারে। তখনই ধানিয়া বাবার গাড়িতে করে ক্লাসে আসে। কান্না জিজ্ঞেস করে কি ব্যাপার, ধানিয়া তোর দিকে আজ তাকাচ্ছে না কেন? তোর ভয় কোথাও জেনে গেছে নাকি? শ্যাম বেশ ভাব দেখিয়ে বলে পাবলিক প্লেসে আমরা এমন অপরিচিতর মতো ভাব করি। কিছুক্ষণ পর ধানিয়া ক্লাস থেকে বের হয়ে লাইব্রেরির দিকে যাওয়ার সময় শ্যামের দিকে তাকায়। শ্যাম বেশ ভাব নিয়ে তাকে লাইব্রেরিতে টেনে এনে পোস্টার দেখিয়ে বলে এই দেখো, গল্পে নতুন এক মোড় এসেছে, একে তামিলনাড়ু থেকে খুঁজে এনেছি, আমরা একদম ঠিক পথে
পথেই আছি। ধানিয়া তবুও চুপ করে দাঁড়িয়ে থাকে, তার মুখে কোনো হাসিই নেই। শ্যাম তার মতো বকবক করতেই থাকে, নতুন যুদ্ধের ময়দান সাজাচ্ছি, রাক্ষসটা এবার আমাদের ফাঁদে পা দেবে। ধানিয়া বলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। শ্যাম তাতে পাত্তা না দিয়ে বলে তোমার বাবা প্রতি সপ্তাহে একবার করে নতুন নতুন পাত্র নিয়ে আসে, তা এবার একজন দেখতে কেমন? ধানিয়া মন খারাপ করে বলে ভালোই আছে, আমি হ্যাঁ করে দিয়েছি। ধানিয়া মজা করছে ভেবে শ্যাম হো হো করে হেসে দেয়। ধানিয়া অভিমান করে জিজ্ঞেস করে তুমি সবসময় এমন করো কেন, যেন আমি অনেক বোকা, কিছুই বুঝতে পারি না। এসব কবে বন্ধ করবে? শ্যাম জিজ্ঞেস করে আমি আবার কি করেছি? ধানিয়া বলে সেদিন রাতে একটা বিষয় শিওর হতে এসেছিলাম। লাইব্রেরি থেকে বের হওয়ার সময় আমি নিজ কানে শুনেছি রাজেশ তোমাকে বলছিল তুমি অন্ধকারে ভয় পাও। আমি তোমাকে অনেক সাহসী ভেবেছিলাম, কিন্তু তুমি এত ভীতু জানতে পেরে আমি অনেক কষ্ট পাই। তারপরও আমি পরের রাতে তোমার সাথে ছিলাম তোমাকে সাপোর্ট করার জন্য, কিন্তু তুমি আমাকে তখনও বোকা বানিয়েছো আর এখনো বোকা বানাচ্ছ। জীবনে একবারও কি তুমি সত্যি বলতে পারবে না তোমার জন্য আমি আমার বাবার বিপক্ষে গিয়েছি? আমি অনেক ভেবেছি, একজন আমার নাম বদনাম করে দিয়েছে, কিন্তু তার থেকেও বেশি কষ্ট পেয়েছি যে তুমি আমাকে ধোকা দিয়েছো। কাল সকালেই এই গ্রাম ছেড়ে চলে যাব, ভালো থেকো। বলেই ধানিয়া চলে যায়। শ্যাম কি বলবে বুঝতে না পেরে তার পিছু পিছু হাঁটতে থাকে। ধানিয়া জানিয়ে দেয় সামনের মাসেই আমার বিয়ে, তোমাকে আর ওই রাক্ষসের খোঁজ করতে হবে না, তুমি বরং বাসায় গিয়ে চুপচাপ বসে থাকো। ভালোবাসার মানুষের মুখ থেকে এমন একটা কথা শুনে শ্যামের চোখ ছলছল করে ওঠে। শ্যাম নির্বাক হয়ে তাকিয়ে তাদের পুরনো হাসি খুশি দিনগুলোর কথা মনে করে। কত হাসি খুশি আর ভালোবাসায় তাদের দিন কাটছিল, আর একটা মিথ্যা সব শেষ করে দিল। পরের দিন ধানিয়া চলে যাওয়ার সময় তাকে শেষ একবার দেখতে শ্যাম বাসার বাইরে দাঁড়িয়ে থাকে। শ্যামের কিছুই করার থাকে না। ধানিয়ার নজরে শ্যাম এখন একজন জিরো হয়ে গেছে, কারণ বোকা তো এতদিন সে নিজেকেই বানিয়েছিল। কষ্টের রাজেশ আর কান্নাকে বলে আমার ভালোবাসায় সততা বলতে কিছুই ছিল না, হয়তো এটাই আমার জন্য সবচেয়ে ভালো। ওই রাক্ষসকে ধরার আর কোনো দরকার নেই বলেই চলে যায়। পরের দিন সকালে শ্যামের মা আর বাসু আরো অনেকেই লক্ষ্য করে তাদের বাসার দেওয়ালে কিছু একটা লেখা। কি লিখেছে কেউ জানে না, আবার তামিলে লেখা বলে কেউ পড়তেও পারে না। রাজেশ, কান্না আর শ্যাম আসতেই রাজেশ পড়ে শোনায় যেখানে লেখা আছে কেউ আমার সামনাসামনি হবার দুঃসাহস দেখায়নি, কিন্তু তোমরা আমার গ্রামে চলে গিয়েছিলে। কেউ জানতো না আমার চেহারা কেমন দেখতে, কিন্তু তোমরা জোকারের পোস্টার টাঙিয়ে সবাইকে দেখিয়েছো। আমার এই খেলা অনেক পছন্দ হয়েছে, তবে মাঝপথে ছেড়ে দিলে সেটা তো আর মেনে নেওয়া যাচ্ছে না, তাই আসো আবারও শুরু করি। তিনজন তিনজনের দিকে হা করে তাকিয়ে থাকে। শ্যাম কিছু না বলেই হাঁটতে শুরু করে। ধানিয়া তাকে যেখানে ছেড়ে গিয়েছিল শ্যাম সেখান থেকে অনেক বড় বিপদে ফেসে গেছে। শ্যামের সাথে সাথে রাজেশ আর কান্নাও এবার ফেসে গেছে। রাক্ষসের কোনো কাজে গ্রামবাসীর সমস্যা না হলেও এই রাক্ষস এখন রাজেশ, কান্না আর শ্যামের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ রাক্ষস এই খেলাকে এখন চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিয়েছে। রাতে রাজেশ মাকে দেখে কোনো সাড়া না পেতেই তার কেমন যেন সন্দেহ হয়, তাই সারা বাড়িতে মাকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। রাজেশ হন্যে হয়ে মাকে খুঁজতে খুঁজতে সামনের উঠানে মাকে দেখতেই জানে পানি ফিরে পায়। তখনই আচমকা একটা আগুন ধরা বাজি রাজেশের সামনে থেকে কেউ বাসার ভিতরে ছুঁড়ে মারে। রাজেশ মা বলে চিৎকার করে বের হতে বলতেই বোন আর মা দৌড়ে বেরিয়ে আসে। ঘরের মধ্যে বাজি ফুটে একাকার অবস্থা হয়ে যায়। রাজেশ ভয়ে আটকে ওঠে। সকালে রাজেশ এই ঘটনা কান্না আর শ্যামকে জানায়। শ্যামের অবশ্য এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, সে একদম স্বাভাবিক। কান্না বলে আমাদের একটা প্ল্যান বানাতে হবে, না হলে সবকিছু নাগালের বাইরে চলে যাবে। শ্যাম চুপচাপ সেখান থেকে চলে যায়। রাতে ড্রিঙ্কস এর দোকানে রাজেশ মন খারাপ করে বলে এতদিন আমরা শ্যামকে সাপোর্ট করেছি, আর আজ সে এমন ব্যবহার করছে যেন আমরা কিছুই না। কান্না বুঝিয়ে বলে সে আসলে ডিপ্রেশনে আছে, কয়দিন পর সব ঠিক হয়ে যাবে। বলেই একটু সাইডে আসে। কান্না সাইডে আসতেই আচমকা সেই রাক্ষসটা দেওয়ালের অপর পাশ থেকে এসে দাঁড়াতেই কান্না ভয়ে রাক্ষসটার মুখে পি করে দেয়। রাক্ষস কান্নার গালে আঙ্গুল ঢুকিয়ে মাথায় জোরে একটা বাড়ি মারে। ইচ্ছা মতো কান্নাকে মেরে তার হাতটা ভেঙে তাকে জোরে জোরে চিৎকার করতে বলে। কান্না চিৎকার করতেই রাজেশ দৌড়ে সাইডে এসে দেখে কান্না এক বেঞ্চের উপরে ভুট হয়ে ব্যথায় ছটফট করতে করতে বলছে ওই রাক্ষসটা এসেছিল। রাজেশ রেগে চিৎকার করে বলে পারলে সামনে আয়, কাপুরুষের মতো লুকিয়ে হামলা করছিস কেন? রাক্ষসের কোনো সাড়া না পেয়ে সে কান্নাকে তুলে নিয়ে হাসপাতালে আসে। এদিকে শ্যাম নিজেকে রুমে বন্দি করে দেবদাস হয়ে বসে আছে। রাজেশ শ্যামের বাসায় আসতেই মা জানায় সে তো রুম থেকে বেরই হচ্ছে না, কিছু খায়ও না, আমার সাথে কথাও বলে না। রাজেশ দরজা ধাক্কাতেই শ্যাম কোন রকমে হেলে দুলে দরজা খোলে। রাজেশ মন খারাপ করে বলে তোর জন্য কান্না হাসপাতালে, আর তুই এসব করে বেড়াচ্ছিস? যদি তোর জীবনে আমাদের কোনো গুরুত্ব থাকে তাহলে হাসপাতালে আয়, আর যদি ওই মেয়ে গুরুত্বপূর্ণ হয় তাহলে এখানে পচে মর। বলেই রাজেশ চলে যায়। হাত পায়ে ব্যান্ডেজ আর ব্যথা নিয়ে কান্না হাসপাতালে বেডে শুয়ে আছে। এত কিছুর পরও শ্যাম কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ সবার থেকে দূরে নির্বিচ্ছিন্ন এক জীবন কাটাচ্ছে। বেশ কয়েকদিন পর কান্না রাজেশকে বলে শ্যাম কি আমাকে দেখতে এসেছিল? রাজেশ রেগে গেলে কান্না
বুঝিয়ে বলে ও তো ছোট আর তুমি বড়, ওকে যদি তুমি রাগ দেখাও তাহলে কি হবে। রাজেশ তার ভুল বুঝে বলে আসলে সবকিছু একসাথে হয়ে যাওয়ায় মাথা ঠিক রাখতে পারিনি। গ্রামে লাইব্রেরির প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি চলছে। 3 বন্ধু শ্যামের বাসার বারান্দায় রেলিং এর উপরে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর 3 জন একে অপরের দিকে তাকাতেই কোনো কারণ ছাড়াই হেসে দেয়। রাগ অভিমান ভুলে শ্যাম মায়ের রান্না মজা করে খাওয়ার সময় এই কয়েকদিন সবার থেকে দূরে যাওয়ার জন্য ক্ষমা চায়। খাওয়া দাওয়া শেষে 3 জন আগের মতোই গ্রাম ঘুরতে বের হয়। রাতে শ্যামের মা বাসার পেছনে মশলা পিষছিল। তখনই সেই সাইকোটা মাতাল হয়ে এসে তার মাথায় কাচের বোতল ছুঁড়ে মারে। ভয়ে মা আটকে ওঠে। সাইকোটা শ্যামের মায়ের চুলের মুঠি ধরে শিল পাটা ইচ্ছা মতো বাড়ি দিয়ে কান কেটে চলে যায়। পরের দিন সকালে শ্যাম বাসায় এসে দেখে লোকজনের ভিড় জমে গেছে। কোন রকমে ভিড় ঠেলে ভেতরে আসতেই দেখে এক বয়স্ক মহিলা মায়ের কানে মলম লাগাচ্ছে। মা অসহায়ের মতো ব্যথায় ছটফট করছে। শ্যাম মায়ের কাছে আসতেই মায়ের ছলছল চোখ শ্যামের রাগ আরো বাড়িয়ে দেয়। মায়ের কষ্ট সহ্য করতে না পেরে এইবার শ্যাম সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে ওই সাইকো রাক্ষসটাকে ধরেই ছাড়বে। প্ল্যান করে সাইকোকে উস্কাতে লাইব্রেরির দেওয়ালে লিখে রাখে তোকে আমরা ছাড়বো না। রাতে লাইব্রেরির প্রোগ্রামে সবাই যাত্রা বলার জন্য রেডি হচ্ছে। রাজেশ তার বাসায় বসে শ্যামকে মন খারাপ করে বলে সবাই এখনো অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, এত বড় বিপদেও কারোর কিছুই যায় আসছে না। শ্যাম বলে যে যা খুশি করুক, আমরা যেভাবেই হোক ওকে ধরে আনবো। ওর অনেক খেলা পছন্দ তাই না, এবার আমরাও খেলবো। রাজেশ বলে যদি ওকে একবার হাতের মুঠোয় পাই তাহলে একদম জ্যান্ত পুঁতে ফেলবো। কান্না দৌড়াতে দৌড়াতে এসে জানায় লাইব্রেরিতে আগুন লেগে গেছে, কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তাড়াতাড়ি করে 3 জন সেখানে আসতেই দেখে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু চোখের পলকেই সব বই পুড়ে একদম শেষ হয়ে গেছে। লাইব্রেরির পেছনের দেওয়ালে যেখানে রাজেশ লিখেছিল সেখানে সাইকো উত্তর দিয়েছে আমি এই জায়গা ছাড়বো না যতক্ষণ না ওই 3 জন এই জায়গা ছেড়ে যাচ্ছে। এটা দেখে শ্যাম আর রাজেশের রাগ আরো বেড়ে যায়। শ্যাম রেগে এক বোতল ড্রিঙ্কস ঠক করে খাওয়া শুরু করে, আর সাইকো তখন মুখোশ সরিয়ে দূর থেকে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গ্রামের এই তাণ্ডব দেখে পৈশাচিক আনন্দ নিচ্ছে। এত কিছু হয়ে যাওয়ার পর সকালে নতুন এসআই পুষ্পরাজ আসে। বুক ফুলিয়ে গর্বের সাথে গ্রামবাসীকে জানায় সে আগে কর্ণাটক বর্ডারের জঙ্গলে ছিল, সেখান থেকে বীরাপ্পা হান্ট নামে খ্যাতিও পেয়েছে। রাবিশান এসব শুনে বেশ একটা খুশি হতে পারে না, কারণ এখন গ্রামে তার প্রভাব কমে যাবে। রাজ বলে আমি এখানে ট্রান্সফার নিয়েছি আমার ধানিয়ার জন্য। ধানিয়াকে যখন দেখতে আসি তখনই এই গ্রামের সমস্যা সম্পর্কে জানতে পারি। শ্যাম তখন সেখানে এসে শুনে রাজ জানায় ধানিয়ার জন্য ওই সাইকোকে সে ধরে নিয়ে আসবে। ধানিয়া চ্যালেঞ্জ দিয়েছে যতদিন এই সমস্যা সমাধান না হবে ততদিন সে বিয়েই করবে না, তাই যত দ্রুত সম্ভব রাজ এই সমস্যা ঠিক করে দিবে। ধানিয়া তো মহা খুশি, ফাইনালি সে তার জীবনে এক সাহসীকে পেয়ে গেছে। ধানিয়াকে এত খুশি দেখে শ্যামের বেশ খারাপ লাগে। রাজ তার ভাষণ দিতেই থাকে আর শ্যাম অসহায়ের মতো ধানিয়ার দিকে তাকিয়ে থাকে। তবে ধানিয়ার শ্যামকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। রাজ জানায় সে রেকর্ড চেক করে জানতে পেরেছে কয়েকদিন আগেও একই রকমের কেস অন্য এক গ্রামে হয়েছিল। আমি শিওর এই দুজন একই লোক। সবাই জোরে হাততালি দেয়। রাজ ধানিয়ার কাছ থেকে ড্রিঙ্কস এর বোতল নিয়ে বলে ধানিয়া তাকে বলেছিল ওই সাইকোর কাছ থেকে মদের তীব্র গন্ধ আসে। বাকিদের কাছেও জিজ্ঞাসাবাদ করে বুঝতে পেরেছি হামলা করার আগে সে এক বোতল ড্রিঙ্কস করে। শ্যামের ভালোবাসার মানুষকে এমন অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে তার মোটেও ভালো লাগে না, তাই সে চুপচাপ সেখান থেকে চলে আসে। ভাষণ শেষে রাজ ধানিয়াকে বাসায় নামিয়ে দেওয়ার জন্য আসতেই ধানিয়া জিজ্ঞেস করে ভাষণ তো ভালোই দিয়েছেন, কিন্তু প্ল্যান কি? রাজ জানায় আমাদের এসব প্ল্যান নিজের স্ত্রীকেও জানাতে হয় না, তবুও তোমাকে একটু বলি অপরাধী প্রতি 3 দিন অন্তর অপরাধ করে, তাই আমি সব ড্রিঙ্কস এর দোকানিকে বলেছি দোকান বন্ধ রাখতে। কোথাও ড্রিঙ্কস না পেয়ে তার হাত কাঁপা শুরু হবে, অস্থির হয়ে পড়বে, তখনই তার আসল রূপ বের হবে। অ্যামোনিয়াম ব্যাটারি কিংবা ফলের মিক্সারের গাজন করতেও 1 সপ্তাহ সময় লাগে। এতদিন সে নিশ্চয়ই অপেক্ষা করবে না, চুরি করতে দোকানে যাবে, তখনই তাকে ধরে ফেলবো। এমন বুদ্ধিমান লোক তার স্বামী হবে ভেবেই ধানিয়া তো মহা খুশি। রাতে রাজ কনস্টেবলকে নিয়ে ড্রিঙ্কস এর দোকানের বাইরে আড়ালে অপেক্ষা করতে থাকে। রাজের দৃঢ় বিশ্বাস সাইকো আজ এখানে আসবে। সাইকো যখন ছাদ ফুটো করে ঠিকই এসেছে, কিন্তু সেটা আসলে বাসুর বাসা। বাসু ড্রিঙ্কস করতে করতে ছবির মধ্যে সাইকোর প্রতিচ্ছবি দেখতে পায়। সামনাসামনি তাকে দেখেই ভয়ে স্তব্ধ হয়ে যায়, কারণ সে জানে দোকান বন্ধ থাকলেও বাসুর এখানে সে ড্রিঙ্কস অবশ্যই পাবে। তখনই এক রুম থেকে রাজেশ আর কান্না বেরিয়ে আসে। ধরা পড়ে যাওয়ার ভয়ে সাইকোটা পালাতে গেলেই অপর দিক থেকে শ্যাম এসে তাকে ঘিরে ধরে। বাসু যেন স্বস্তি ফিরে পায়। শ্যাম বলে
বলে, কি ভেবেছিলে আমরা জানবো না তুমি কোথায় আসতে পারো? রাজেশ তার কুস্তির প্রদর্শনী শুরু করে। সাইকো সবাইকে মারার জন্য প্রস্তুত। প্রথমে রাজেশ গেলে এক লাফে রাজেশকে আঘাত করে। শ্যাম, কান্না কেউই ওই সাইকোর সাথে পেরে ওঠে না। ঘোড়ার পা দিয়ে জোরে জোরে মারতে থাকে। সাইকো চোখের পলকে খাটের নিচে গিয়ে খাট উল্টে শ্যামদের দিকে ছুঁড়ে মারে। শ্যামরা হামলা করতেই যাবে, তখনই সাইকো লাইট অফ করে পালিয়ে যায়। শ্যামের শত্রু অন্ধকারে শ্যাম আর কিছু দেখতে পায় না, ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। রাজেশ লাইট অন করতেই বাসু বলে, তাড়াতাড়ি ওর পেছনে যাও। তিনজন বাইরে সাইকোকে খুঁজতে থাকে। বাসু তখন রিল্যাক্সে ড্রিঙ্কস করতে বসে। সাইকোকে দৌড়াতে দেখে রাজেশ আর কান্নাও দৌড় মারে, আর শ্যাম অটোর লাইট জ্বালিয়ে অটো নিয়ে খুঁজতে বের হয়। সাইকো কোত্থেকে এসে যেন অটোর পেছনে ঝুলে পড়ে। ড্রিঙ্কস করে আচমকাই অটোর উপরে লাফ দেয়। শ্যাম সেটা বুঝতে পেরে ভয়ে হাঁপাতে শুরু করে। সাইকো আচমকাই অটোর সামনে এসে তার চেহারা দেখাতেই শ্যাম ভয়ে আটকে ওঠে। সাথে সাথেই অটো উল্টে সব লাইট নষ্ট হয়ে যায়। শ্যাম কোন রকমে উঠে রাজেশ আর কান্নাকে জোরে জোরে ডাকে, কিন্তু কেউ তার ধারে কাছে নেই। হঠাৎই অন্ধকারে জ্যোতি খালার আত্মাকে দেখতে পায়। সামনেই সেই সাইকো পায়চারি করছে। জ্যোতির বিভৎস চেহারা দেখে ভয়ে শ্যামের প্রাণ যায় যায় অবস্থা। জ্যোতি সেই শেষ লোক বানিয়ে সবসময়ের মতোই বলতে থাকে, নে খেয়ে নে। শ্যাম ছোট থেকে এই ভয়ের জন্য হওয়া সবকিছু মনে করে আজ এই লোক মানিয়ে সব ভয় শেষ করার সিদ্ধান্ত নেয়। বেশ সাহস নিয়ে দাঁড়িয়ে খালার পুরো বিভৎস হাত থেকে খাবারটা নিয়ে নেয়। এতদিনে খালার আত্মার ইচ্ছা পূরণ হতেই তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। সাথে সাথেই সে হাওয়ায় মিলিয়ে যায়। শ্যামের সব ভয়ও আজ কেটে যায়। সাইকোকে হ্যারিকেন হাতে হেঁটে আসতে দেখে শ্যামের ভেতরের প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে ওঠে। এই সাইকোর জন্য ধানিয়া তাকে ছেড়ে চলে গেছে, মাকে কষ্ট পেতে হয়েছে। ইটে লাথি মেরে হ্যারিকেনে মারতেই সেটা ভেঙে সাইকোর চারিপাশে আগুন ধরে যায়। এখন আর কেউ শ্যামকে আটকাতে পারবে না। শ্যাম ফুল স্পিডে সাইকোর দিকে তেড়ে আসে। সাইকোটা আগুনের এক ফুলকি শ্যামের দিকে ছুঁড়ে মারে। শ্যাম এসবে তোয়াক্কা না করে আগুনের মাছ দিয়ে সাইকোকে একটা লাথি মারে। ভীতু শ্যাম এখন আর কোনো কিছুকে ভয় না পেয়ে একাই এই সাইকোর মোকাবেলা করে। সাইকো উস্কানি দিয়ে শ্যামকে গ্রামের অলি গলি দিয়ে দৌড় করায়, কিন্তু কোনোভাবে সে ধরা দেয় না। দৌড়াতে দৌড়াতে এক গাছতলায় আসতেই সাইকোটা উপর থেকে চাবকের আগা দিয়ে শ্যামের গলায় ফাঁস দিয়ে দেয়। শ্যাম বুদ্ধি করে দড়ি ধরে হ্যাচকা টান মারতেই সাইকো নিচে এসে পড়ে। শ্যাম তার জমানো সব রাগ দিয়ে ইচ্ছা মতো প্রতিশোধ নেয়। সাইকোর মুখে পাড়া দিয়ে মুখ একদম থেতলে দেয়। রাজেশ আর কান্না এসে শ্যামের এমন রূপ দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকে। শ্যাম সাইকোর মুখোশ টেনে সরাতেই সব গ্রামবাসী দৌড়ে আসতেই সাইকো দৌড়ে পালায়। সবাই তার পিছু করতে করতে নারকেল বাগানে চলে আসে। সবাইকে খুঁজতে দেখে রাজও ঝাঁপিয়ে পড়ে। সাইকোটা আশেপাশে আছেই শুনে কনস্টেবল গাছে কান দিয়ে শব্দ শোনার চেষ্টা করে। এক গাছে মরাত মরাত শব্দ পেয়ে সবাইকে সতর্ক করে দেয় যে সাইকোটা ওই গাছেই আছে। কনস্টেবল নিজেই এবার গাছে উঠতে শুরু করে। সাইকোটা তখন কোনো মতে গাছ ধরে ঝুলে আছে। তখনই এই গ্রামের দেবী কুলি উড়ে এসে তার বিশাল ডানা মেলে সাইকোর সামনে হানা দেয়। কুলির হুঙ্কারে সাইকো ভয়ে ভারসাম্য হারিয়ে সোজা নিচে পড়ে যায়। সাইকো নিচে পড়তেই সবাই তাকে ঘিরে ধরে, কিন্তু সাইকোটা তবুও হামলা করতে গেলেই বাসু এসে তার পায়ে গুলি করে বলে, তোর সাহস কত বড়, তুই এক্স আর্মির বাসায় চুরি করতে আসিস? পুলিশ তাকে ধরে থানায় নিয়ে আসে। সাইকোর নজর তখনও সেই গাছের মাথায়। দেবী কুলি গাছ থেকে উড়ে চলে যায়। শ্যাম সব বুঝে মুচকি হেসে সেখান থেকে চলে আসে। শ্যাম প্রমাণ করে দেয় যে সে জিরো নয়, বরং এই গ্রামের আসল হিরো। অবশেষে গ্রামবাসী সব ভয় ভুলে শান্তিতে ঘুমাতে পারবে। ধানিয়া যাকে লুজার ভেবে ছেড়ে দিয়েছিল, আজ তার জন্যই সেই সাইকো ধরা পড়েছে। গ্রামবাসীর বিশ্বাস এই ভূমিতে বিপদ আসলে দেবী কুলি রক্ষক হয়ে আসে। কিন্তু ঘোড়ার পাওয়ালা সাইকোটা কার জন্য কি তা শ্যাম জানে না, তবে তার জন্য শ্যাম তার সবচেয়ে বড় ভয়কে হার মানাতে পেরেছে। ভীতু শ্যাম এখন আর অন্ধকারকে ভয় পায় না। সে জানালা খুলে আরামেই ঘুমাতে পারে। শ্যাম সাইকোর জন্য একটা টাইম পাস হলেও সাইকোটা শ্যামের বেশ উপকারী করে গেছে। ভয়কে দুই ভাবে জয় করা যায়, হয়তো ভয়কে নিয়ে আজীবন ভীতু হয়ে মরে যেতে হবে, নয়তো ভয়কে সাহসের সাথে জয় করতে হবে। শ্যাম লাইট অফ করে রুম অন্ধকার করে ঘুমিয়ে পড়ে। তার মানে শ্যাম এই সাইকোর জন্য ধানিয়াকে হারালেও সাহসটা ফিরে পেয়েছে, আর এটাই তার জন্য অনেক কিছু। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।